সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীর্ঘ একটি সপ্তাহ পর শিকারে। আছে কি সত্য বলার সাহস? আমি খান মোহাম্মদ আছি এবং থাকবো পুরোটি সময়। বরাবরের মতোই আজকের দিনও আমাদের মাঝে একজন অতিথি রয়েছেন, যিনি বলবেন অতীতে উনি কি কাজ করে এসেছেন যে তার জন্য উনি প্রায়শ্চিত্ত বোধ করছেন। সরাসরি ওনার কাছে চলে যাব, শুনবো উনি কি কারণে আমাদের এই শিকার অনুষ্ঠানে এসেছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি শিকারে। কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম জহির। জহির, পুরো নামটা জানতে পারি? আমার নাম পুরো নাম হলো জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম। জি। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। জি। আচ্ছা, কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। বাবা মা আছেন? হ্যাঁ, দুজনেই আছেন। উনি কি ব্রাহ্মণবাড়িয়া থাকে সবাই নাকি ঢাকায়? না, সবাই গ্রামেই থাকে। গ্রামে থাকে। জি। আর আপনারা কয় ভাই বোন বললেন? আমরা 2 বোন 1 ভাই। আপনি কি সবার বড়? হ্যাঁ, আমি সবার বড়। সবার বড়। আর এমনি পড়াশোনা কত দূর করেছেন? আমি এসএসসি দিয়েছি, এসএসসি পর্যন্ত এসএসসি পর্যন্ত পড়েছেন। কোন সালে? আমি 2012। জি। আচ্ছা, এখন কি করছেন আপনি? আমি এখন একটা গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করছেন? কতদিন হলো করছেন? এই 3-4 বছর হচ্ছে এখন রানিং আছে। আচ্ছা, এখন সরাসরি আমাদের আসল ঘটনায় আসি, যেই কারণে আপনি আমাদের এই চ্যানেল 24 এর শিকার অনুষ্ঠানে এসেছেন। কি করেছেন? শুরুটা কোথা থেকে হয়েছিল? শুরুটা হচ্ছে আমি 2015-তে ঢাকায় আসি। 2015-তে ঢাকা কামরাঙ্গীরচর আসি। আসার পরে কামরাঙ্গীরচর কোথায় এসেছিলেন? আত্মীয়র বাসায় না বন্ধুর বাসায়? মানে এই বাড়ির পাশের এক ভাই কাজ করতো ঢাকা, তো তার মাধ্যমে একটা কাজের খুঁজে আসলাম ঢাকা। আচ্ছা। তো একটা কাজ দেয়, কাজ দেওয়ার পরে ওই কাজ করার পরে যেই বেতন পাই ওই বেতনে আপনার ফ্যামিলি চালাইতে খুব কষ্ট হয়। তো এটা দীর্ঘদিন এভাবে চলছে। কতদিন? প্রায় 2 বছরের মতন কাজ করি কামরাঙ্গীরচরের ওখানেই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তারপর এক বড় ভাই রুবেল ভাই, ওনার সাথে আমি বিষয়টা শেয়ার করলাম যে ভাই এমনি আমার যে বেতন বা ইনকাম দিয়ে ফ্যামিলি চালাইতে খুব কষ্ট হয়, কেমনি কি করা যায়। আচ্ছা। তো বলল যে একটা ব্যবসা ধরাই দিতে পারি, তবে এটা খুব সতর্ক করে করতে হবে। তো জিজ্ঞেস করলাম কি ব্যবসা? বলছে যে এই ধর পিআরপি তার, সুপার লাইট, হ্যাঁ, এগুলি বিক্রি করবি। তো বললাম যে এগুলি তো বিক্রি করতে গেলে অনেক টাকার প্রয়োজন, এগুলো কিনবো কি করে? এগুলি সে মূলত 2 নম্বর। 2 নম্বর? জি। আচ্ছা। এটি 2 নম্বর। তুই যাদের কাছে বিক্রি করবি, মূলত আমরা যাদের কাছে বিক্রি করতাম শুধু ওই দোকানদারই জানতো যে মালটা 2 নম্বর। বিভিন্ন জায়গায় বিক্রি করতাম, বা কিছু কাস্টমার যারা একটু চালাক তারা হয়তো পিআরপি কোডটা দেখতে চায়। তা আমাদের একটা ওয়েবসাইট ছিল 2 নম্বর ওয়েবসাইট, যেটা স্ক্যান করলেও 1 নম্বরই দেখাবে, কিন্তু ওয়েবসাইটটা ছিল 2 নম্বর। মানে আপনার একটা ডুপ্লিকেট ওয়েবসাইট বানাতেন আপনারা, তাই তো? জি জি। ওই আসলটার আদলেই আপনারা ডুপ্লিকেট ওয়েবসাইট বানিয়ে রাখতেন এবং কিউআর কোড যেটা স্ক্যান করে, হ্যাঁ, সেটাও আপনারা ওই অ্যাটাচ করতেন হচ্ছে হলো আপনার যে 2 নম্বর ওয়েবসাইটটা যেটা বানিয়েছেন সেটার সাথে আপনারা লিংক করে দিতেন। জি জি, এই তো। সো কাস্টমার যখন আপনার ওখানে স্ক্যান করতো তখন সেটা সরাসরি চলে যেত আপনাদের 2 নম্বর ওয়েবসাইটে। জি, 2 নম্বর। সেটা কখনোই 1 নম্বর ওয়েবসাইটে যেত না। এটাই করতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তো দোকানদারকে যখন বলতেন যে এটা 2 নাম্বার তার, এটা 2 নাম্বার লাইট, এটা একটু প্রবলেমেটিক, সো দোকানদাররা কি কখনোই এটার প্রতিবাদ করেনি? না, দোকানদাররা প্রতিবাদ করে না এই জন্য যে আমরা যে মালটা যে রেটে দিতাম ভালোদের তুলনা থেকে এটা আমরা অনেক কম রেটে দিতাম। দোকানদাররা 50-50 লাভ হইতো, যার কারণে দোকানদাররা লাভের জন্য আমাদের থেকে নিত। সবাই নিত না, বেশ কয়েক দোকানদার সাথে বলার কারণে বা যেভাবে আমরা ওদেরকে দেই। এটা কোন এরিয়াতে বেশি দিতেন? এটা বিভিন্ন জায়গায়, ঢাকায় বিভিন্ন জায়গায় দিতাম। কোন এরিয়াতে বেশি? ঢাকা কামরাঙ্গীরচর,
তারপরে আপনার মোহাম্মদপুর, হুম তারপরে হলো ঢাকা কারণ বাজার, হুম তারপরে হলো নিউ মার্কেট, বেশ কয়েক জায়গায় মানে দিতাম। বেছে বেছে মানুষ ধরে ধরে আপনারা ওটা করতেন, কারণ এটা হ্যাঁ, তো হয়তো হ্যাঁ, সবাইকে দেওয়া যেত না না আপনাদের, না না, তাই এটা সবাইকে দেওয়া যারা যেত না। আপনাদের সাথে এগ্রি করতো যে হ্যাঁ 2 নাম্বার মাল বেচবো, হ্যাঁ তাদের সাথেই আপনারা করতেন এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা মালটা দিত কে আপনাদের, আপনারা নিতেন কার কাছ থেকে? আমরা নিতাম একটা, ওই যে যে রুবেল ভাই, উনি একটা কারখানা দেখায় দিল, হ্যাঁ, 2 নম্বর কারখানা, যেখানে এগুলা। কারখানাটা কোথায় ছিল? এই 2 নম্বর কারখানাটা কামরাঙ্গীরচরের দিকেই ছিল। কামরাঙ্গীর চরেই? জি, আচ্ছা, ওই দিকেই ছিল। তো এরপরে ওনা প্রসেসিং দেখাই দিল, এভাবে এভাবে মাল নিয়ে তুমি টাকা বেশি উপার্জন করতে পারবা, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তারপরে কি হলো যখন আপনারা কামরাঙ্গীর চরে সেই ফ্যাক্টরি আপনারা আবিষ্কার করলেন, যেখানে আপনি আসল ব্র্যান্ডকে বানানো হচ্ছে একটা নকল ব্র্যান্ড, অথবা নকল ব্র্যান্ডকে বানানো হচ্ছে একটা আসল ব্র্যান্ড? জি, ওইখান থেকে আমাদের রুবেল ভাই যখন প্রসেসিং দেখাই দিল, তারপর থেকে আমি বিভিন্ন দোকান ধরি, দোকানদারকে বলি এই মালটা এমনি এমনি নিলে আপনাদের লাভ হবে, আমারও লাভ হবে। আপনি কি সেলসে ছিলেন, মানে শুধু বিক্রি করতেন? বিক্রি বলতে মোটামুটি একটা ব্যবসায়ীকে আমি ধরতে গেলে এটা আপনি অনেক কি মালই ওইখান নিতাম। থেকে যে মালগুলো নিতেন আপনার টাকা দিয়ে নিতেন, নাকি রুবেল ভাই আপনাকে টাকা দিত? না না, এটা এক প্রকারের বিজনেসটা আমারই হয়ে গেছে। আপনারই? হ্যাঁ, উনা ব্যবসাটা বুঝাইয়া দিল। কি কি ধরনের মাল ওখানে বানাতো? এটা এই যে ধরেন পিআরপি, কারেন্টের তার, হ্যাঁ, তারপরে হচ্ছে সুপার লাইট। লাইট মানে কি এনার্জি বাল্ব? হ্যাঁ হ্যাঁ, এগুলি। আচ্ছা, হ্যাঁ, তো এগুলি আমরা 2 নম্বর জিনিস ওইখানে বানা। তো আমাদের এই যে পিআরপি কোডটা থাকে, স্ক্যান কোডটা, এটা আমরা এই আমাদের একটু আগে যে বললাম যে আমাদের একটা ওয়েবসাইট আছে, 2 নম্বর ওয়েবসাইট। এটার মধ্যে যখন কোনো কাস্টমারে চেক করতে যায়, অনেক কাস্টমার তো চালাক থাকে না, ওরা দেখে যে না আসলে দেখি মালটা ঠিক কিনা, তো অল্প দামে পাচ্ছি। হুম, তো ওরা যখন ঢুকে ট্রাই করলে দেখে যে না আসলেই তো, কারণ আমরা তো মূলত ওয়েবসাইটটা ছিল 2 নম্বর। আপনারা প্রথম মালটা কাকে বিক্রি করেন, কোন এরিয়াতে বিক্রি করেন? এটা বিভিন্ন দোকানে দেই, তারপরে দেখা গেছে যে বিভিন্ন গাড়ি দিয়ে বিক্রি করি, রাস্তার মোড়ে বা কোনো মসজিদের সামনে ব্যাপক চলে। তো অল্প দামে বিক্রি হচ্ছে, সবাই কিনে, কিন্তু আমাদের লাইট বা তার গোলা বেশি লাস্টিং করতো না। আমি আরেকটা বিষয়ে খুব জানার জন্য আমি আগ্রহী, সেটা হচ্ছে যে আপনারা যখন মালগুলো দিতেন, ঠিক আছে, জি সেই মালগুলো তো অনেক সময় যেটা হয় যে মার্কেটে টাকা পড়ে থাকে, জি মার্কেটে সব আপনাকে 100% ক্যাশ দিয়ে কেউ আপনার কাছে মাল নিবে না এই মার্কেটে। না না, আপনাকে হয়তো দেখা গেছে যে 2-3 কনসাইনমেন্ট দিতে হয়েছে, 2-3 চালান দেওয়ার পরে প্রথম চালানের টাকা আসছে। জি হ্যাঁ, এরকম আমার So, কাছে। হ্যাঁ, এই ব্যাপারটা জানতে চাচ্ছি যে আপনারা 2 নম্বর মালগুলো যখন দিতেন, তখন আপনাদের টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা কিরকম হতো? লেনদেনের ব্যাপারটা হয়তো যে ওই কিছুদিন পর পর মাল বিক্রি করে করে। ওরা ওরা বিক্রি করে করে আপনাকে টাকা দিত? হ্যাঁ হ্যাঁ, হাফ পেমেন্ট দিত। হ্যাঁ, আর আমিও নিতাম যে কারণ আমার তো ফুল এই টাকাটাও লাগতেছে না, অল্প দামে কিনছি, হুম, 1 সপ্তাহ পর পর দিলেও সমস্যা নেই, মাস শেষে হিসাব করতাম টাকাটা। তো এর জন্য মনে করেন যে এরকম বাকি পড়ে থাকতো। তো এক সময় বাকি পড়তে পড়তে দেখা গেছে যে এই সচরাচর কাস্টমারগুলাও সচরাচর হয়ে গেছে যে এই মালটা তো বেশি টিকসই হচ্ছে না, হুম, মালটাও 2 নম্বর। তো এই মালটা আর বেশি একটা লাস্টিং করতেছিল না বা চলে কম। আমি যাদেরকে মাল দিতাম তারাও মনে করেন যে আমাকে টাকা দেওয়া হবি কমাই দিস, এইলো। এদিকের ব্যাপারগুলো এরকমই হয়েছে। So, হ্যাঁ, এই এই যে আপনার প্রসেসটা, রুবেল ভাই আপনার সাথে কিভাবে থাকতো এই ব্যবসাতে? রুবেল ভাই বলতে আমি যেই এই কারখানায় কাজ করছি ঢাকা, তো এখানে থাকে না ভাই ব্রাদার সাথে, তো এই বিষয়ে বড় ভাই ছিল, তো উনি আবার ওনার সাথে সব বিষয়ে কথা শেয়ার করতাম। তো ওনা বিভিন্ন মানুষে এরকম করে, তো আমাকেও একটা রাস্তা দেখাই দিল। আমিও সব উপায় বুদ্ধি না পায়া, ফ্যামিলি তো চালাইতে হবে, কারণ আমার যেই টাকা কাম করি এই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে না, হুম, যার কারণে আমি ওইটাই বাইসা নিলাম। যখন বড় বড় কোনো ম্যানুফ্যাকচারারের মাল যখন কোনো এরকম মার্কেটে, রিটেইলে অথবা হোলসেলে বিক্রি করতে যায়, জি তখন হয় সেই
মানুষটা যে বিক্রি করতে যাচ্ছে সে হয়তো সেই ম্যানুফ্যাকচারারের কোনো এমপ্লয়ি হবে, অথবা সেই ম্যানুফ্যাকচারকৃত কোনো একটা পার্টিকে ডিলারশিপ দেওয়ার পরে তার এমপ্লয়ি হয়ে সেখানে বিক্রি করতে যেতে পারবে। সো আপনারা যখন যেতেন তখন কি সেই ম্যানুফ্যাকচারারের আইডি ঝুলিয়ে যেতেন নাকি কোনো ডিলারের আইডি ঝুলিয়ে যেতেন? এটা আমরা কোনো ডিলারের আইডি ঝুলিয়ে যেতাম। যেতেন? হ্যাঁ, কিন্তু এটা শুধু তো দোকানদারই বুঝতো, কোনো কাস্টমার তো আর বুঝতে পারতো না। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমরা দোকানদারের সাথে আগে চুক্তি করে নেই, কিন্তু মালটা 2 নম্বর। ঠিক আছে, ওই দোকানদার ওর মতো আবার ও বিক্রি করে। তো এর এক প্রকারে একদিন এই আপনার লাইটের মধ্যে যে আমরা একটা গ্যারান্টি দিই, এই গ্যারান্টি যে নাম্বারটা এটা মূলত ভুয়া, এটা সবসময় বন্ধ থাকে বা এটা কেউ পাবে না। আচ্ছা। কারণ বাজার এক দোকানে একটা অকান্তিক ঘটনা ঘটে গেছে, ওইখান থেকেই মূলত পতন হওয়ার শুরু। আচ্ছা। এক কাস্টমার দোকান থেকে একটা লাইট নিছে, হ্যাঁ হ্যাঁ। লাইট নেওয়ার পরে অনেক দিন চালাইছে, কিন্তু আমাদের লাইটে তো গ্যারান্টি আছে, কিন্তু যে দোকানদার শুধু ওই তো জানে যে গ্যারান্টি লেখা আছে কিন্তু গ্যারান্টি নাই। তো ওই কাস্টমারটা লাইট নষ্ট হয়ে গেছে। লাইট নষ্ট হওয়ার কারণে ওই লোক গ্যারান্টি দিয়ে আরেকটা লাইট নিতে আসছে, কিন্তু এটা তো আর দেওয়া যাবে না, কারণ 2 নম্বর লাইট এটা। আপনার যে গ্যারান্টি কার্ড সেটার ভিতরে তো কোনো একটা নাম্বার থাকে কাস্টমার কেয়ারের, যে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন, এরকম কি কোনো নাম্বার ছিল? হ্যাঁ, একটা নাম্বার দেওয়া থাকে, কিন্তু ওই নাম্বারটা সবসময় বন্ধ থাকে। সবসময় বন্ধ করে রাখতেন আপনারা? জি। আচ্ছা আচ্ছা। তো নাম্বারটা বন্ধ থাকার কারণে ওই লোক সরাসরি দোকানের মালিকের কাছে চলে আসছে। হ্যাঁ। ঠিক আছে, ওনার কাছে বলে সব কিছু। তো ওনার কোথায় থেকে দিব লাইট, কারণ লাইটটাই তো 2 নম্বর। তো যে কাস্টমার, ওই কাস্টমারের ফুফাতো ভাই ছিল পুলিশ। আচ্ছা আচ্ছা। তো এই ঘটনাটা ওই পুলিশকে বলে যে ভাই এমনি এমনি এইখানে 2 নম্বর লাইট বিক্রি হয়, কিন্তু যেখানে গ্যারান্টি আসছে কিন্তু গ্যারান্টির কোনো কার্যক্রম নাই। মানে পুলিশ আপনার দোকানে আসে, ওর মামতো ভাইয়ের কথা শুনে দোকানে আসে, আসার পরে দোকানদারকে ধরছে যে আপনি যে এই ব্যবসাটা করেন বা এই লাইট কাটতে নেন, তখন উনি তো ফেসে গেল। কিন্তু লাইটের তো গ্যারান্টি আছে, গ্যারান্টি নাম্বার আছে, কিন্তু নাম্বার তো বন্ধ, ধরবে তো দোকানদারই। তো এক প্রকারে দোকানদার ফেসে গেল। তো দোকানদারের থেকে বিস্তারিত সব কিছু পুলিশে জানলো, কেমনে কি করে না করে বা কেমনে কোথায় থেকে কিনে। তারপরে সপ্তাহ 2-1 পরে আমাকে ফোন দিছে দোকানদার। ফোন দেওয়ার পরে বলতেছে, জহির ভাই আগামী সপ্তাহ আমাকে 1000 পিস লাইট দিয়েন। সে কি ফোন দিয়েছে পুলিশের সামনেই আপনাকে? হ্যাঁ, পুলিশের সামনেই। আচ্ছা। কারণ ওনার তো ফেসে গেছে, আমাকে ফোন দিবে। তা আমাকে ফোন দিছে যে আপনি 1000 পিস লাইট লাগবে, আগামী সপ্তাহ দিতে পারবেন কিনা। আমি তো হঠাৎ করে ভাবলাম যে আল্লাহ, এত লাইটের অর্ডার পাইলাম, দিশা বিষয় না পায় হ্যাঁ বলে দিলাম। তারপরে মনে করেন যে সপ্তাহানেক পরে ওর দোকানে মাল নিয়ে যাই কারণ বাজারে। যাওয়ার পরে মাল যখন আমি ওই মালিককে বুঝিয়ে দিতেছি, স্লিপ বুঝে নিচ্ছি, এমনি পুলিশ আমাকে ধরলো। কিন্তু আমি জানতাম না যে এখানে পুলিশ আগে থেকেই আসা ছিল। আচ্ছা, আপনাদের জন্য অপেক্ষা করছিল? জি, আমাকে ধরার জন্য অপেক্ষা করতেছিল। তো ওইখান থেকে আমি ধরা খাইছি যে 2 নম্বর ব্যবসা করে। পুলিশ আপনাকে ধরার পরে কি আপনাদের সেই ফ্যাক্টরিতে গিয়েছিল যেখানে এরকম নকল মাল বানানো হতো? ফ্যাক্টরিতে আমাকে জিজ্ঞাসাবাদ করলো, আমাকে ধরলো, আমাকে মারধর করলো। তারপরে জিজ্ঞাসা করছে আমরা কোথায় থেকে এই মালটা বানাই। হ্যাঁ। পরে আমাকে অনেক মারধর করলো, তো তারপরে সত্য ঘটনা বললাম। তারপরে আমাকে জেল দিল। কতদিনের জেল দিয়েছে? আমাকে 6 মাসের জেল দিয়েছিল। আপনার জীবনের যে ঘটনাটা সেটা আমরা শুনলাম এখন, এবং দর্শকরাও শুনেছে। আমরা শুধু জানতে চাই, দর্শকরাও জানতে চায় যে আপনার জীবনের যে ঘটনাটা ঘটেছে আপনার সাথে, যেভাবে আপনি টাকা কামিয়েছেন, যেভাবে মানুষকে ঠকিয়েছেন, কারণ 2 নম্বর ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ আগুন লাগানোতে পরিপূরক, এবং সেটাতে অনেক ধরনের ঘটনাতে মানুষ মারা যায়। যেই অন্যায়গুলো করেছেন সেটা স্বীকারোক্তি দিয়েছেন, কিন্তু আপনার মুখ থেকে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? মূলত এখানে আসার কারণ হলো যে কেউ যাতে 2 নম্বর ব্যবসা এরকম আর না করে,
অনেক মানুষকে ঠগিয়েছি, যাতে আর কেউ না ঠগে। আমি একজন মানুষকে ঠগাইছি, কারণ আমি একজন মানুষ, যাতে আর কেউ এরকম না ঠগে, এর জন্য এখানে আমার আসা। জয় সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার ঘটনাগুলো বলেছেন। আশা করি আপনি একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করবেন এবং কখনোই যেন আপনি আর 2 নম্বর দিকে বা বিপদগামী না হন, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে আপনার জন্য। দর্শক, আবারও সামনের সপ্তাহের শিকার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি খান মোহাম্মদ বিদায় নিতে চাই। কিন্তু যাবার আগে বলতে চাই, সবাইকে না, যারা ব্যবসায়ী তাদেরকে বলতে চাই, বিবেকটাকে কাজে লাগান, বিবেকটাকে। ভালো থাকবেন।